বুঝলে বিজয়, কলকাতার যা পরিস্থিতি এখন, মেঘমালাকে ওর বাপের বাড়ি পাঠিয়ে দিলাম। সে কি, বাপের বাড়ি মানে মুঙ্গের? হ্যাঁ, আর উপায় কি, দিনকাল যা পড়েছে। আর আমাকে তো মাঝে মাঝে এদিক ওদিকে ছুটে বেড়াতে হয়। তুমিও সারাক্ষণ থাকো না বাড়িতে। একা একজন মহিলাকে বাড়িতে রাখা তো নিরাপদ নয়। হ্যাঁ, সেটাও ঠিক। চারিদিকে অস্থির পরিস্থিতি, কবে যে সব মিটবে কে জানে। আর জিনিসপত্রের দাম দেখেছো, বাজার তো সব আগুন। আরও হবে বুঝলে ভাইয়া, আরও দাম বাড়বে। বলো কি হে, এতেই যে না বিশ্বাস উঠে যাচ্ছে। তাও তো আমাদের সাথে আছি বলে বাঁচোয়া, নিজের সংসার হলে যে কি হতো। তবে এবার তোমার নিজের দিকটা একবার ভাবা উচিত বিজয়। আর কতদিন এভাবে বাউন্ডুল হয়ে ঘুরে বেড়াবে বলো দেখি? বিয়ে থা করে একটু সংসারী হও। তাহলেই হয়েছে, এতেই আমার প্রাণ ওষ্ঠাগত। এবার বিয়ে করলে আর রক্ষে নেই। মাফ করো ভাই আমায়, এই দিব্যি আছি, ঘুরছি ফিরছি, মন হলে লিখছি, ব্যাস, আমার আর কিচ্ছু লাগবে না। তবু একজন সাথীর তো খুব প্রয়োজন হয়, সুখ দুঃখের কথা বলার জন্য। নিজের পক্ষে ঝগড়া করার জন্য হলেও একজনকে তো প্রয়োজন। বেশ বুঝতে পারছি তুমি বৌঠানকে মনে করছো। তা একটু মন খারাপ হচ্ছে বটে, তবে উপায়ও নেই। মেঘমালার দিকটাও দেখতে হবে। এখানে থাকলে সারাদিন একা একা কাটায়, বাপের বাড়ি গেলে একটু মনটা ভালো থাকবে। শরীরটাও আজকাল ওর ভালো যাচ্ছে না, এসব ভেবেই পাঠালাম আর কি। তাহলে তোমার চলবে কি করে ভায়া? ও ঠিক চলে যাবে, বেচারাম তো আছেই। আর তুমি যদি মাঝে সাঝে একটু হেল্প করে দাও আর কি। জানোই তো, আমি আবার রান্নায় অষ্টরম্ভা। সেটা ঠিক, তবে আমারও তো লেখার চাপ আছে জানোই। প্রকাশকের কাছেই করতে দিয়ে পড়ে থাকতে হয়, ভাবনাগণ্ডা বুঝে নিতে হয়। তোমার মতো তো কপাল নেই যে বাড়ি বসে মক্কেল পাবো। ওই বলতে বলতে মক্কেল হাজির। কি করে বুঝলে এটা মক্কেলই হবে? পরিচিত কেউ এতবার ঠিক বেল বাজাবে না। আর সাধারণত কেউ অস্থিরভাবে কারোর খোঁজ করলে তবেই হবে বেল বাজায়। বাবু, আপনার সাথে কেউ কথা বলতে এইছে। রথিজিৎ বেশ উৎসুক হয়ে জিজ্ঞাসা করলো, কে রে? তা তো বলতে পারবো না, অচেনা বলেই তো মনে হলো। আমি বাইরের ঘরে বসতে বলে এখানে এলাম আপনাদের খবর দিতে। বেশ করেছিস। এই তো যাচ্ছি আমরা। আগে এরপর বাইরের বসার ঘরে রথিজিৎ আর আমার প্রবেশ। ও দাঁড়ান দাঁড়ান, আপনাদের তো পরিচয় করিয়ে দেওয়া হয়নি। রথিজিৎ স্যান্যাল পেশায় গোয়েন্দা, মানে নিজেকে সত্যানুসন্ধানী বলতে পছন্দ করেন। আর আমি হচ্ছে বিজয় চ্যাটার্জি, পেশায় লেখক। রথিজিতের পুরনো বন্ধু ও সহকর্মী বলতে পারেন। ওর বাড়িতে থাকলেও মাঝে মধ্যে আমাকে লেখার জন্য এদিক ওদিক ছুটতে হয়। এছাড়া আছে মেঘমালা, আমার বৌঠান, রথিজিতের স্ত্রী। আমরা তিনজনে হ্যারিসন রোডের 4 নম্বর গলির ঠিক সামনের বাড়িটিতেই থাকি। নিজস্ব বাড়ি নয়, আপাতত ভাড়াটে হিসেবেই থাকি। রথিজিৎ অনেকদিন হলো এই পেশায় নেমেছে, আর আমার লেখার অবস্থা মানে ওই তথই বছর। অগত্যা এই কলকাতা শহরে নিজের বাড়ি বানানোর বিলাসিতা আমাদের কারোরই নেই। অদূর ভবিষ্যতে পয়সার ভালো হলে হয়তো নিজেদের আস্তানা করতে পারবো। রথিজিতের বিয়ের পরেই এই বাসায় আমাদের আগমন হয়েছে। বাসাখানা বেশ বড়সড়, 3টে ঘরে আমাদের দিব্যি চলে যায়। আর আছে আমাদের সর্বক্ষণের ছায়াসঙ্গী বেচারাম। ভৃত্য হলেও সে আমাদেরই পরিবারের একজন হয়ে গেছে। তার ভরসাতেই বৌঠান রথিজিৎকে একা রেখে বাপের বাড়ি যায় নিশ্চিন্তে। যাই হোক, এইবার আসল ঘটনায় আবার ফিরে আসি। ঘরে ঢুকেই রথিজিৎ বলল, বলুন আপনার কি প্রয়োজন?
আগন্তুক একজন দামি পাঞ্জাবি ও গিলে করা ধুতি পরিহিত সুপুরুষ ভদ্রলোক। তাকে দেখেই সম্ভ্রান্ত ঘরের বোঝা যায়। বয়স আন্দাজ ৪৫-৫০ বছর। তিনি কিছুটা দ্বিধা নিয়ে বললেন, বলছি যে একটু আলাদাভাবে কথা বলা যেতে পারে আপনার সাথে? রথিজিৎ আমার দিকে ইঙ্গিতে তাকিয়ে বলল, নির্দ্বিধায় বলুন। ও হচ্ছে বিজয় চ্যাটার্জি, আমার বন্ধু ও অ্যাসিস্ট্যান্ট। কোনো সমস্যা হবে না। ইতিমধ্যে বেচারাম এক গ্লাস জল রেখে গেছে। আগন্তুক একটু থেমে জল খেয়ে নিলেন, তারপর বলতে শুরু করলেন, আমি নীলরতন রায়, নদিয়ার রাজপরিবারের বংশধর। কৃষ্ণচন্দ্র রায় আমার পূর্বপুরুষ ছিলেন। কলকাতায় ব্যবসা সূত্রে থাকি। এখানে আমার বাড়ি আছে ওই আইরিতলায়। আমি অবিবাহিত। পরিবারের আর সকলে নদিয়ায় থাকে। আমি মাঝে মাঝেই যাই ওখানে। এখানে আমার সম্প্রতি এক মহিলার সাথে আলাপ হয়। তিনি সুন্দরী, রুচিশীলা ও বাকপটু। স্বভাবতই তার সাথে ঘনিষ্ঠতা বাড়ে। মাস ছয়েকের আলাপ আমাদের। দেখুন, এসব আপনার ব্যক্তিগত ব্যাপার। এসব জেনে আমি কি করব বলুন? না, আসলে পুরোটা না বললে আপনি ঠিক বুঝতে পারবেন না, তাই একটু বলে রাখলাম আর কি। বেশ, এবার আসল কথায় আসুন। আসলে ওই মহিলার সাথে আমি বেশ কয়েকবার ভ্রমণ করতে গিয়েছি এখানে সেখানে। তিনি এতদিনে আমার সব সম্পত্তির খোঁজ নিয়েই রেখেছেন। টাকা, দলিল সবের খোঁজ জানেন তিনি। এবার তার বক্তব্য তাকে বিয়ে করতে হবে আমায়, আর নইলে আমার সব সম্পত্তি তিনি নাকি দখল করবেন। আর সেটা করতে পারেনও তিনি। এসব তো আপনার সম্পর্ক করার আগে ভাবা উচিত ছিল। যাই হোক, এখন কি করতে চান আপনি? মানে সমস্যাটা কি বর্তমানে? আমি চাইলেই সেই মহিলাকে আমার কলকাতার বাড়িতে থাকতে দিতে পারি। এই বাড়ি ও কিছু সম্পত্তিও দিতে পারি, কিন্তু তার বক্তব্য হলো তার এক ভাই আছে, তাকেও নাকি থাকতে দিতে হবে। আর তাতেই আমার ঘোর আপত্তি, কারণ সেই ভাইকে আমার মোটেই পছন্দ নয়। মূলত তাকে কোনো মতেই ভাই বলে মনে হয়নি আমার। সব সময় সে ওই মহিলার ওপর কর্তৃত্ব ফলায়। উনি স্পষ্টতেই কিছু গোপন করছেন। আর মাঝে মাঝেই সেই লোকটি এসে আমার বাড়িতে এমন হুমকি দেয় যেন আমায় খুন করবে। এক্ষেত্রে আপনি পুলিশে যোগাযোগ করতে পারেন, তারা আপনার সিকিউরিটি দেবে। আমার কাছে এলেন কেন? আমি এসেছি গোপনে ব্যাপারটা তদন্ত করতে। ওই লোকটি আসলে কে? মানে মহিলা অর্থাৎ হেমনলিনীর আসল পরিচয়টাই বা কি? আমার যতদূর মনে হয় সে যা বলেছে সবটাই মিথ্যে। এখন আমার মনে হচ্ছে আমি বড় সড়ো কোনো ট্র্যাপে পড়েছি। আমার প্রাণহানির আশঙ্কাও থাকতে পারে বলেই আমার মনে হচ্ছে। তাই আমি চাই আপনি পুরো বিষয়টা তদন্ত করুন। সত্য আমি জানতে চাই, আর সেটা গোপনে। নইলে নইলে আমারও মানহানি হতে পারে। সেই জন্যই আপনার কাছে এসেছি আমি। আপনি এই তদন্তের ভার গ্রহণ করুন, আর তার জন্য যে কোনো পারিশ্রমিক দিতে আমি রাজি আছি। একটা ব্ল্যাঙ্ক চেক আমি রেখে যাচ্ছি। আপনি আপনার প্রয়োজন মতো রাশি লিখে নেবেন, আর দয়া করে আমার বিষয়টা গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন। ভীষণ বিপদে পড়ি আপনার দ্বারস্থ হয়েছি আমি। সবটাই তো বুঝলাম, কিন্তু আমাদের একবার আপনার বাড়িতে যেতে হবে, আর ওই মহিলা মানে হেমনলিনী দেবীর ঠিকানাও চাই। ভয় নেই, আমি গোপনেই খোঁজ নেব ওনার ব্যাপারে। কেসটা আমি নিচ্ছি, তবে আমার মনে হয় এতটাও গুরুতর কিছু নয়। আপনি মিসেই ভয় পেয়েছেন। যাক, আমি সবটা জেনে নিয়ে জানাবো আপনাকে।
আমার ফিসটুকুই নেব আমি, আপনি নিশ্চিন্তে থাকুন। সে হোক, আপনি তবু খবর নিন, আমাকে রক্ষা করুন এই বিপদ থেকে। আমার বাড়ির ঠিকানা এই কার্ডেই আছে, আর হেমনলিনীর ঠিকানাটা আমি লিখে দিচ্ছি। এই কার্ড আর কাগজটা আমিই নিয়ে রাখলাম। তাহলে আজ আসি? হ্যাঁ আসুন, আমি সপ্তাহখানেকের মধ্যে আপনার ওখানে যাব, আর যা খবর পাই আপনাকে তা জানাবো। আর আপনি নিজেও একটু চোখ কান খোলা রাখবেন। অসংখ্য ধন্যবাদ রথিজিৎ বাবু, আমি অনেকটাই নিশ্চিন্ত হলাম। আমি আপনার কথা মতো চলার চেষ্টা করব, আপনার প্রতীক্ষায় থাকবো কিন্তু আমি। লোকটি চলে যাওয়ার পর আমি রথিজিৎকে জিজ্ঞাসা করলাম, কি বুঝলে ভায়া? এই সাধারণ নারী ঘটিত সমস্যা আর কি। প্রেম করছেন কিন্তু বিয়ে করতে চাইছেন না হয়তো, আর ওই হেমনলিনী দেবী ব্ল্যাকমেল করছেন নীলরতন বাবুকে। আর ওই লোকটি মানে ওই হেমনলিনীর ভাই? সেটা একটু রহস্যময় বটে, দেখি কি হয়। সত্য তো প্রকাশ পাবেই। যাই হোক, খাবার দিতে বলো। আচ্ছা, আমি বেচারামকে বলে দিচ্ছি। আচ্ছা রথিজিৎ, আজকের খবরের কাগজটা পড়লে? পড়েছি। নীলরতন রায়ের অস্বাভাবিক মৃত্যু। আমি বললাম, এটা কিভাবে সম্ভব? লোকটা কালই তো এলো আমাদের সাথে দেখা করতে। জীবন বড়ই অনিশ্চিত ভায়া, কার কপালে যে কি আছে তা কেউ বলতে পারে না। তাহলে কি করবে এবার? যত তাড়াতাড়ি সম্ভব আহিরতলাতে যেতে হবে। বেচারামকে বলেছি গাড়ি ডাকতে। তুমি যাবে? শুধু আমি নয়, তুমিও যাবে আমার সাথে। কেসটা যখন নিয়েছি, উনি আমার মক্কেল, যেতে তো হবেই আমাদের। আচ্ছা, আমি রেডি হয়ে আসছি তাহলে। ও ইন্সপেক্টর রায়, আপনিও আছেন দেখছি। ইন্সপেক্টর হেসে এগিয়ে এলেন, করমর্দন করলেন রথিজি তো আমার সাথে। তা আপনি এখানে কি মনে করে? কোনো রহস্যের আভাস পেয়েছেন বুঝি? রহস্য তো আছেই। আসলে গতকাল উনি গিয়েছিলেন আমার কাছে, মৃত্যুর আশঙ্কাও প্রকাশ করেছিলেন, কিন্তু এভাবে ওনার আশঙ্কা সত্যি হবে তা আমি বুঝতে পারিনি। কিন্তু কেসটা যেহেতু আমি নিয়েছিলাম, তাই একটু তলিয়ে দেখতে চাই। নিশ্চয়ই, আপনি আপনার মতো কাজ করুন, আমিও তদন্ত করছি। কিন্তু প্রাথমিক তদন্তে যা বুঝলাম, কোনো ব্যবসার প্রতিপক্ষ কেউ হয়তো খুন করেছে। পিঠে ছুরির আঘাত স্পষ্ট, কিন্তু অস্ত্র এখনও পাওয়া যায়নি। হ্যাঁ, সে তো হতেই পারে। ব্যবসার ক্ষেত্রে প্রতিপক্ষ থাকা স্বাভাবিক, আর তারা এরকম করতেই পারে। তবে এক্ষেত্রে নির্দিষ্ট কাউকে শনাক্ত করেছেন কি কখনো? না, তা এখনও পাইনি। তবে সবে তো ইনভেস্টিগেশন শুরু করলাম, নিশ্চয়ই জানতে পারবো আস্তে আস্তে। নিশ্চয়ই পারবেন। তার আগে আমি একটু ক্রাইম স্পটটা ঘুরে দেখতে চাই একবার। হ্যাঁ, যান না, সাধারণ মানুষদের প্রবেশ নিষেধ, কিন্তু আপনি যেতেই পারেন। বডি এখনই পোস্টমর্টমের জন্য নিয়ে যাওয়া হবে। লোক এখনই আসবে, তবে কোনো কিছুতেই হাত দেবেন না। যদিও আপনাকে বলার প্রয়োজন নেই, তবু বোঝেনই তো, এটা আমাদের ডিউটি। হ্যাঁ, সে তো নিশ্চয়ই, আমরা সেদিকে খেয়াল রাখবো। এখন একটু ভেতরে ঘুরে এসে তারপর কথা বলছি আপনার সাথে। আচ্ছা, আমি তো আছিই এখানে, আপনারা ঘুরে আসুন। বিজয়, শিগগিরই এসো। কোনো ক্লু পেলেও পেতে পারি, পরে গেলে হয়তো কিছু মিস করে যাব। ভেতরে গিয়ে দেখলাম নীলরতন বাবুর মৃতদেহ পড়ে রয়েছে মেঝেতে। পিঠে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে সম্ভবত। রক্ত ছিটিয়ে রয়েছে সর্বত্র। চারিদিকে জিনিসপত্র সব এলোমেলো।
ধস্তাধস্তির ছাপ একেবারে স্পষ্ট। কাল অবধি যে মানুষটা জীবিত ছিল, আমাদের সাথে কথা বলল, সে আজ মৃত ভাবলেই শিউরে উঠছি। তবে রথিজিতের এসব দিকে খেয়াল নেই। সে এক মনে পর্যবেক্ষণ করে যাচ্ছে ঘরটাকে। হঠাৎ নিচু হয়ে কিছু একটা পকেটে পুরে নিল, আর একটা কাগজ। তারপর বলল, চলো বাইরে যাই, আর কিছু দেখার নেই। মনে মনে ভাবলাম, সেই ভালো। এই এত রক্তারক্তি, মৃতদেহ, এসবের মধ্যে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যায় না। বাইরে ইন্সপেক্টর রায়ের সাথে টুকটাক কিছু কথা হলো। বাড়ির কয়েকজন সদস্য, চাকর বাকরদের নাম ধাম তিনি সব জানালেন। তাদের টুকটাক কিছু জিজ্ঞাসা করে ফিরে এলাম বাড়িতে। কি কুড়োলে বলো তো তখন মেঝে থেকে? একটা বোতাম আর একটা কাগজ। নীলরতনবাবুর কি? সম্ভবত নয়, উনি বেশিরভাগ পাঞ্জাবি পরতেন। এটা শার্টের বোতাম, মামুলি ধরনের। হতে পারে গতকাল যে এসেছিল ওই বাড়িতেই তার মানে ধস্তাধস্তির সময় খুলে গিয়েছে, কাজে লাগতে পারে, তাই নিয়ে রাখলাম। আর কাগজটা কিসের, বাড়ি গিয়ে দেখতে হবে। চাকরদের সাথে কথা বলে কিছু বুঝলে? মানে আভাস কিছু পেলে যে কে এসেছিল কাল রাতে? না, সেরকম তো কিছু বুঝলাম না। তবে ওই নিতাইকে বেশ সুবিধার মনে হলো না। কান্নাটা যেন অতিরঞ্জিত। আমি বললাম, তা যা বলেছ, যেন নিজের আপন কেউ মারা গেছে। ভুল বলে বিজয়, আপন কেউ মারা গেলে কান্নার অভিনয় করতে হয় না, ওটা নিজে থেকেই আসে। আর ওটা মনে হচ্ছিল জোর করে কাঁদছে। আমি বললাম, ওই হলো। তা এবার কি করবে ভেবেছ? মানে ওই হেমনলিনীর বাড়ি যাবে? সে তো যেতেই হবে, আর নদিয়ায় একটু খোঁজ খবর লাগাতে হবে। তা তুমি বাপু এসব করো, আমি একবার ওই লেখাটা নিয়ে বসি। বেশ, তো তুমি ঘরেই থাকো, আমি আসছি একটু। এই বলে সে যে বেরোলো, এলো একদম দুপুর গড়িয়ে। জিজ্ঞাসা করলাম কোথায় ছিলে, কিন্তু সে কিছু উত্তরে দিল না, যেন নিজের জগতেই হারিয়ে গিয়েছে। বেচারামকে বলে কিছু রান্নার ব্যবস্থা করিয়েছিলাম, চুপচাপ খেয়েই সে উঠে গেল। আমি যে সামনে রয়েছি, এতক্ষণ না খেয়ে অপেক্ষা করছি, তা যেন ভুলেই গেল। অবশ্য ওর এই রকম ভাব আমার অচেনা নয়। কোনো কেস নিয়ে গভীরভাবে ভাবলে ও কেমন যেন বিভোর হয়ে যায়। আমিও আর বিরক্ত করিনি, তাই নিজের লেখায় মনোযোগ দিলাম। দুপুর একটু গড়িয়ে আবার বেরোলো কোথায়, তারপর ফিরল একেবারে রাত করে। রাতেও কিছু না বলেই শুয়ে পড়ল। চিন্তার জাল বেশ ছড়িয়েছে, বুঝতেই পারছি। আমারও কৌতূহল হচ্ছে বটে, কিন্তু এই সময় কিছু জিজ্ঞাসা করলেও উত্তর পাবো না জানি, তাই চুপচাপ থাকাই শ্রেয়। এইভাবে উদ্বেগ নিয়ে লেখাতেও মন বসাতে পারি না। বৌঠান তো এই নিয়ে অনেক কথা শোনায় রথিজিৎকে, কিন্তু ওকে তো আজ থেকে চিনি না। ও এরকমই, মাথায় চিন্তা থাকলে একেবারে চুপচাপ হয়ে যায়। পরের দিন বেশ খোশ মেজাজেই দেখলাম রথিজিৎকে। হয়তো কিছু আশার আলো পেয়েছে। জিজ্ঞাসা করলাম, কেসের কি হলো? এড়িয়ে গেল ইচ্ছে করে। সামাজিক পরিস্থিতি, রাজনীতি, এইসব নিয়ে কথা হলো অনেক। কথার মাঝে সকালে জল খাবার খেয়ে নিলাম আমরা। খেয়ে এক প্রস্থ চা খেয়েই হঠাৎ রথিজিৎ বলে উঠল, চলো ভাই, একটু ঘুরে আসি। হ্যাঁ, এই অবেলায় কোথায় যাব? আরে চলোই না, ঘুরে আসি। বেশ, চলো তাহলে। আমারও তো লেখা হচ্ছে না তেমন, বাইরে থেকে একটু ঘুরে এলে যদি মাথায় কিছু আসে। বেচারামকে গায়ে ডাকতে বলো, একটু রেডি হয়ে আসছি। বুঝলাম কেসের জন্যই কোথাও হানা দেওয়ার প্ল্যান, কিন্তু এখনও কিছুই জানাবে না। সাসপেন্স রাখাটা ওর বরাবরই স্বভাব।
আসুন আসুন, আপনার জন্যই অপেক্ষা করছিলাম। হেমনলিনী দেবী খুব সুন্দরী না হলেও আকর্ষণীয়া। সামান্য প্রসাধনেও তাকে খুব সুন্দর লাগছিল। মার্জিত রুচিসম্মত প্রসাধন তার। পরনে ছিল নীল রঙের সিল্কের শাড়ি। বাড়িটা বড় না হলেও বেশ সুন্দর। বাড়িতে লোকজন আর কাউকে দেখছিলাম না, খালি একজন চাকর ও দুজন দারোয়ান ছিল। জানতেন নাকি আমি আসবো? কাল যখন দেখা পাননি, আজ তো আবার আসবেনি, বোঝাই যায়। নমস্কার, আমি রথিজিৎ সান্যাল, পেশায় সত্যানুসন্ধানী। আর ইনি হলেন আমার বন্ধু লেখক বিজয় চ্যাটার্জি, আমার সহকারী বলতে পারেন। বাহ, বেশ ভালো লাগলো শুনে। গতকাল খবরের কাগজটা দেখেছেন? কেন বলুন তো? ওই নীলরতন রায়ের খবরটা। ঠিক বুঝলাম না, আপনি কি জানতে চাইছেন? সরাসরি প্রশ্ন করুন। আপনার মতো বুদ্ধিমতী মহিলার কাছে এটা তো আশা করিনি আমি। বুঝতে পারছেন না নাকি চাইছেন না? স্পষ্ট করে বলুন যা বলার। আপনি নামি মানুষ, তাই সমীহ করে কথা বলছি, নইলে দারোয়ান ডাকতে সময় লাগবে না আমার। হঠাৎই যেন চোখ মুখ দৃঢ় হয়ে উঠল মহিলার। এমনিতেই এতক্ষণ মিষ্টিভাবেই কথা বলছিলেন উনি, কিন্তু নীলরতনবাবুর প্রসঙ্গ উঠতেই যেন কেমন বদলে গেলেন। রথিজিৎ বিন্দুমাত্র অবাক না হয়েই বেশ বিনয়ের সাথেই বলল, নীলরতনবাবু আমার মক্কেল। ঘটনার দিন সন্ধ্যায় আমার বাড়ি গিয়েছিলেন উনি। আশঙ্কা করেছিলেন মৃত্যু ভয়ের। সেটা যে বাস্তবিক হবে আর এত তাড়াতাড়ি সেটা আমিও বুঝিনি। আশা করি বলে দিতে হবে না তার সন্দেহের তীর ছিল আপনার দিকে। যা হোক, একটা মন গড়া কিছু বলে দিলেই হলো। আমি যে খুন করেছি তার প্রমাণ কি? বাড়ি বয়ে এসে অপমান করতে চাইছেন আপনি? শান্ত হন আপনি। আমি কিছুই বলতে চাইছি না, শুধু শুনতে চাইছি। আপনারা যে ভালো বন্ধু, এমনকি বন্ধুর চেয়েও বেশি কিছু, সে প্রমাণ ইতিমধ্যে আমি জোগাড় করে ফেলেছি। রেস্তোরাঁয় খাওয়া, গয়না কিনে দেওয়া, গানের জলসায় যাওয়া, এসব নানা তথ্য আছে আমার কাছে। দেখুন, উনি আমার ভালো বন্ধু ছিলেন, এটুকুই, এর বেশি কিছু নয়। গান আমিও ভালোবাসি, উনিও গানের গুণগ্রাহী ছিলেন। একসাথে বেশ কয়েকটা অনুষ্ঠানে গেছি আমরা। এর চেয়ে বেশি কিছু আমি জানি না। আপনাদের বিয়ের কথাও নাকি হচ্ছিল, আপনি নাকি জোর করছিলেন। এসব স্রেফ মিথ্যা, আমি কাউকেই কিছু বলিনি। আপনার ভাইকে দেখছি না তো, তিনি কই? ভাই? কিছুটা অবাক হলেন যেন, আবার পরক্ষণই সামলে নিয়ে বললেন, ও গ্রামের বাড়ি গেছে, মায়ের শরীরটা খারাপ তাই দেখতে। আপনাদের গ্রাম কোথায়? মেদিনীপুর। ও আচ্ছা, নমস্কার, আজ আসি তাহলে। প্রয়োজন পড়লে আবার আসবো। নিশ্চয়ই। আমি বলে উঠলাম, উফ, কি ডেঞ্জারাস মহিলা রে বাবা, আমাদের বলে দারোয়ানটিকে বের করে দেবে। মোটো একে সুবিধা লাগলো না আমার। তোমার কি মত রথিজিৎ? অত্যন্ত চালাক চতুর মহিলা এই হেমনলিনী। নিজের রূপের ঝলকে ছেলেদের মন ভোলানো এনার কাজ। আরও শুনবে, ওর ভাই বলে যাকে পরিচয় দেয় সে আসলে ওর স্বামী। স্বামী স্ত্রী মিলে এক চমৎকার ফাঁদ পেতেছে এরা। বলো কি হে, এত কিছু? ওই জন্যই তো পোষা দারোয়ান আছে বাড়িতে, তাদের দরকার পড়লে মানুষ খুনও করতে পারে। বাপরে! ওই জন্যই তো নীলরতনবাবু ভয় পেয়েছিলেন। আফসোস হচ্ছে, একটু আগে যদি উনি আসতেন আমার কাছে, বা ওনার কথায় আর একটু গুরুত্ব যদি দিতাম, তাহলে হয়তো এত বড় ক্ষতিটা আটকানো যেত। বিজয়, অত ভেবো না তো, যা হওয়ার তা হয়ে গেছে। এখন আসল খুনিকে বের করাই তোমার প্রধান কাজ। সে তো জানি, সেই জন্যই তো কাল থেকে হুন্নে হয়ে ঘুরছি। কিছু তথ্য পেয়েছি বটে, কিন্তু হিসেব কিছুতে মিলছে না। কিছু একটা মিসিং, বুঝলে তো বিজয়, কিছু একটা ফাঁক রয়ে যাচ্ছে। আমি ওর কথার মানে কিছুই বুঝলাম না, তবে এও জানি এখন জিজ্ঞাসা করলে কিছুই উত্তর পাবো না।
তাই কথা না বাড়িয়ে দুজনে বাড়ির দিকেই রওনা হলাম। বাড়ি এসে খেয়ে দিয়ে আবার একটু লেখালেখি শুরু করলাম। আর রথি দেখি বেরোলো কোথাও। রাত করেই ফিরল রথি। বেশ ক্লান্ত লাগছিল তাকে, বোধহয় অনেক ঘোরাঘুরি করতে হয়েছে। যাই হোক, কিছু না বললে তো আর জানতে পারবো না। রাতে খাওয়ার পর আমার ঘরে এসে সিগারেট ধরালো একটা। খুব চিন্তায় থাকলে যেমন করে আর কি। আমায় জিজ্ঞাসা করলো, আচ্ছা বিজয়, বলো তো মানুষ কখন ভয় পায়? আমি বললাম, এই আবার কেমন কথা? ভয় পাওয়ার মধ্যে কিছু ঘটলেই ভয় পায়, বা অন্যায় কিছু করলে ভয় পায়? একদম ঠিক বলেছ। অন্যায় করার মতো কোনো কাজ করলে মানুষ ভয় পায়। সেটা প্রকাশ্যে আসার ভয় আর সাজা পাওয়ার ভয়। হেমনলিনী দেবীও আমাদের দেখে ভয় পেয়েছিলেন, বিশেষ করে যখন নীলরতনবাবুর কথা বললাম তখন। আমি বললাম, সে তো পাবেই, উনি তো খুনটা করিয়েছেন টাকার লোভে। এ তো জলের মতো সোজা বোঝা। তুমি খালি বেশি ভেবে প্যাঁচলা করছো, বুঝলে? আগে না লেখক মশাই, অত সোজা নয়। শুধুমাত্র লোভের বশে কি কেউ খুন করবে? আর করবেই বা কেন? টাকা তো এমনিই পেত সে। সম্পত্তির হদিশও তার অজানা ছিল না। করার তো করতেই পারতেন। তবে খুনের প্রয়োজন পড়ল কেন? ওনার ভাই ওরফে স্বামী আড়ালে থাকে কেন? নীলরতনবাবু বিয়ে করতে রাজি হননি কেন? এসবের উত্তর মেলাতে না পারলে তো প্রমাণ করা যাবে না কিছুই। পুলিশ তো আমার মুখে কথা বিশ্বাস করবে না। সলিড প্রমাণ চাই। আমি বললাম, তাহলে কি করবে? হেমনলিনীর বাড়িতে একটু নজর রাখতে হবে, আর ওর গ্রামের বাড়ির খবরও জোগাড় করতে হবে। দেখি তারপর কি হয়। কেশা যত সহজ ভেবেছিলাম ততটা যে নয়, তার প্রমাণ মিলল দিন কয়েক বাদেই। স্বয়ং হেমনলিনী দেবী এসেছেন হ্যারিসন রোডের 4 নম্বর গলির সামনে, অর্থাৎ রথিজিতের বাড়ির দরজায়। গাড়ি থেকে নামলেন তিনি দুধ সাদা সিফনের শাড়িতে। অনন্য সুন্দরী লাগছিল তাকে। বয়স যেন কমে গেছে বছর 10। জানলা দিয়ে সবই দেখলাম। বেচারাম গিয়ে দরজা খুলে বসতে দিয়েছিল তাকে। রথিজিৎ বাড়িতে নেই। এই অবস্থায় আমি গেলাম তার সামনে। পরিচয় আগেরবার সামান্যই ছিল, চিনতে পারলেন, তবে চোখে মুখে উদ্বেগ। রথিজিতের আসার সময় ঠিক নেই শুনে বললেন, একখানা চিঠি লিখে রেখে যেতে চান। আমি কলমা লেখার জন্য কাগজ দিলাম। বিষয়টা গোপন রাখতে বললেন বারবার, যেন এই চিঠি রথিজিৎ ছাড়া কেউ না পড়ে। আশ্বাস দিলাম আর কেউ পড়বে না। রথি এলে তাকেই চিঠিখানা দেব, আর সত্বর যোগাযোগ করতে বলবো তাকে, এই কথাও বলে দিলাম। রথিজিৎ ফিরলে সব কথা জানালাম তাকে। শুনে একটু অবাক হলো বটে, কিন্তু তেমন কিছু বলল না। চিঠিটা নিয়ে ঘরে চলে গেল। হেমনলিনী দেবী কি লিখেছেন চিঠিতে জানতে খুব ইচ্ছা করছিল, কিন্তু পরের চিঠি পড়া অনুচিত, তাই সে চেষ্টাও করিনি। ভেবেছিলাম রথিজিৎ কিছু বলবে, কিন্তু এমন মৌন রয়েছে যে জিজ্ঞাসা করার সাহসও কুলোচ্ছে না। হেমনলিনী দেবীকে এতদিন বেশ খারাপ মহিলা মনে হলেও আজ তার চোখে অসহায়তা দেখে কেমন জানি মায়া হতে লাগলো। কোনো বিপদ আপদের সম্ভাবনা আছে বলে মনে হতে লাগলো। পরের দিন সকালেই গেলাম হেমনলিনী দেবীর বাড়ি। আশ্চর্য, বাড়িতে কেউ নেই। সদর দরজায় বড় তালা ঝুলছে। আশেপাশের কেউ কিছু বলতেও পারল না। পাড়ায় ওনার সম্পর্কে কেউ স্পষ্ট কিছু বলতে পারল না, তবে আভাসে সকলেই খারাপ ইঙ্গিতই করল। এর মধ্যেই দুঃসাহসিক একটা কাজ করল রথিজিৎ। হেমনলিনীর বাড়ির পিছনে পাইপ বেয়ে একেবারে উঠে পড়ল দোতলায়। হেমনলিনীর বাড়িতে একতলায় আমরা গিয়েছিলাম আগেই। সেখানে 2টো ঘর ছিল জানি, তার মধ্যে একটি তালাবন্ধ ছিল সেদিন। দোতলায় 2টো ঘর ছিল, সেখানে তন্ন তন্ন করে তল্লাশি চালায় রথিজিৎ।
আমি আর ওপরে ওঠার সাহস পাইনি। ওই নিচে নেমে সবটা বলে। কাজের কিছু পেয়েছে বলেই তো মনে হলো। বাড়ি এসে শুনি আরেক কাণ্ড হয়েছে। আমরা যখন বাড়ি ছিলাম না তখন কেউ এসে বেচারামকে খুব ভয় দেখিয়ে গেছে আর বলেছে ওর মালিক যদি বেশি গোয়েন্দাগিরি করে তো সব কটাকেই শেষ করে দেবে। স্বভাবতই এই ঘটনায় খুব ঘাবড়ে গেছে বেচারাম। বেচারি পেটের দায়ে আমাদের বাড়িতে কাজ করে, এরকম উটকো ঝামেলায় ভয় পাওয়াই স্বাভাবিক। সে তো কোনো রকমে হাতে পায়ে ধরে ছুটি নিয়ে নিজের দেশের বাড়ি বিহারে যেতে চাইল। তারপর রথিজিৎ তাকে আশ্বাস দেয় তার কোনো বিপদ হবে না, হলেও তার সব দায় রথিজিৎ নেবে। এইভাবে তাকে শান্ত করা গেছে কিছুটা। নইলে বউঠা নেই আর তার উপর বেচারামও যদি চলে যায় আমাদের যে কি দুর্গতি হবে সেটা ভগবানই জানেন। যাই হোক, ব্যাপারটা বেশ গুরুতর। রথিজিৎ দেখলাম ভীষণ রেগে গেছে। সাধারণত ও বেশি রেগে যায় না, খুব ঠান্ডা মাথায় পরিস্থিতির সাথে মোকাবিলা করাই ওর স্বভাব। কিন্তু আজকে দেখলাম অন্য এক রথিজিৎকে। বেচারামকে আশ্বাস দিয়েই ও বেরিয়ে পড়ল কোথাও, হয়তো থানার উদ্দেশ্যেই। এই রকম কাজ কে করতে পারে সে তো সহজেই অনুমান করা যায়। এছাড়া ইন্সপেক্টর রায়ের সাথে কিছু আলোচনা আছে বলল। তবে হেমনলিনীর খোঁজ খবর নেওয়ার কোনো উদ্বেগ তো দেখলাম না ওর মধ্যে। মাঝের দুদিন চরম ব্যস্ততায় কাটল, রথিজিতের কাছে যাওয়াই হয়নি আর। দুদিন বাদে গেলাম ওর খোঁজে খবর নিতে আর কেসের গতিবিধি জানতেও উৎসাহী ছিলাম। রথিজিৎ আমাকে দেখেই খুব খুশি হয়েছে মনে হলো। বেচারামকে দিয়ে ফাউল কাটলেট আনালো। দুজনে মিলে সেটাই খাচ্ছিলাম আর কথা হচ্ছিল। তা কেসের সমাধান কিছু করলে? জিজ্ঞাসা করলাম তাকে। মুচকি হেসে রথিজিৎ বলল, সবটা বলবো ঠিক মতো। আজ নীলরতনবাবুর বাড়িতে রাত্রে একটা মিটিং রাখা হয়েছে। মিটিং? কিন্তু কারা থাকবে সেখানে? সবাই তো নিখোঁজ। সবাই থাকবে বিজয়, একটু সবুর করো। কান টানলে মাথা আসে জানো নিশ্চয়ই। সবাই ঠিক সময় মতো চলে আসবে। এই তোমার ভারী বদভ্যাস রথিজিৎ, আমাকে সব সময় অন্ধকারে রাখো, কিছুই জানতে পারি না আগে থেকে। তুমি তো সর্বক্ষণ সাথেই ছিলে, নিজেই আন্দাজ করে নাও কিছুটা। আমি বললাম, সে তো যদি মাথা খাটাতে পারতাম তবে তো তাহলে আমিই তো সত্যান্বেষণ হয়ে যেতাম। খালি খালি করম পিষে আর টাকা রোজগার করতে হতো না আমাকে। বেশ বলেছো ভায়া। দাঁড়াও, আর তো কয়েক ঘন্টা। সবুরে মেওয়া ফলে প্রবাদটা জানা আছে তো? হ্যাঁ হ্যাঁ, জানি জানি, সবই জানি। এই দেখো আবার চটলে কেন? সবটা ওখানেই একেবারে ভুলবো। কিছুটা আমিও গুছিয়ে নিই। রাতে বাড়ি ফিরতে হয়তো দেরি হয়ে যাবে, আমরা কোনো হোটেলে খেয়ে নেবো। হ্যাঁ, বেচারামকে সে কথা বলে দিয়েছি। বৌঠান না থাকায় বাইরের খাওয়া দাওয়া তোমার বেড়ে গেছে, কিন্তু আসুক বৌঠান, সব নালিশ করবো আমি। আচ্ছা আচ্ছা বেশ, সে করো তোমার ইচ্ছে মতো। এখন আমি একটু ঘুরে আসছি, তুমি বসে ততক্ষণ। অগত্যা বসেই থাকি। তারপর দুজনে একটা গাড়ি ধরে বেরোলাম আহিরিতলায় নীলরতনবাবুর বাড়ির উদ্দেশ্যে। সেখানে গিয়ে দেখি ইন্সপেক্টর রায় ও তার দলবল হাজির। এই যে ইন্সপেক্টর রায়, আপনি এসে গেছেন। আপনারই কথা ভাবছিলাম এতক্ষণ। হ্যাঁ, আপনি যেমন বলেছিলেন সব ব্যবস্থাই করে রেখে এসেছি। এবার কি ব্যাপার বলুন তো? আরে বলবো বলবো, আরও দুজন অতিথি আসুক আগে। ইন্সপেক্টর জিজ্ঞাসা করলেন, অতিথি? ঠিক কাদের কথা বলছেন বুঝলাম না তো। আমাদের নাটকের আসল চরিত্র হচ্ছেন হেমনলিনী দেবী অতবর মিশ্র। আসতে পারি? হেমনলিনী দেবীর আওয়াজ পেলাম। হ্যাঁ আসুন আসুন, আপনাদের জন্যই তো অপেক্ষায় ছিলাম আমরা। কি ব্যাপার আমি তো ঠিক বুঝতে পারছি না।
সবটাই বুঝবেন তার আগে আমি একটা গল্প বলি, শুনুন আপনারা। এই বলে গম্ভীর কণ্ঠে বলা শুরু করল। অনেককাল আগে নদিয়ার চম্পেশ্বর গ্রামে এক যুবক যুবতী প্রেমে পড়েন। তাদের সম্পর্ক বহুদূর গড়ায়, কিন্তু শেষ পরিণতি পায় না, কারণ যুবকটি জমিদার বংশের আর মেয়েটি হয়তো দরিদ্র শ্রেণী। এরপরে যা হয়, যুবকের বাবা প্রভাব খাটিয়ে মেয়েটি ও তার পরিবারকে গ্রাম ছাড়া করায়। যুবক সেই শোকে কলকাতায় পাড়ি দেয় ও ব্যবসায় মন দেয়। তারপর আর তাদের যোগাযোগ হয়নি। এদিকে সেই যুবতীরও বিয়ে হয়। বড় লম্পট মাতাল আর তার মদের টাকা জোগাড় করার জন্য নিত্য নতুন ফাঁদ পাতে সে। বউকে দিয়ে বড়লোক ছেলেদের ফুসলিয়ে ব্ল্যাকমেল করে টাকা রোজগার করে। বউ কিছু বলতে পারে না, কারণ তার যাওয়ার কোনো জায়গা নেই। এরপর এইভাবে অনেক দিন কাটার পর দেখা হয় সেই যুবক যুবতীর। তখন তাদের বেশ বয়স হয়েছে, কিন্তু যুবক নাছোড়বান্দা যে সে ওই মেয়েকেই বিয়ে করতে চায়। এদিকে মেয়েটির বর সোনার ডিম দেওয়া হাঁসকে কাজ ছাড়া করতে নারাজ। অনেক হুমকি টুমকি দেখায়, কিন্তু আসলে সে ভীতুই। তার পক্ষে দুঃসাহসিক কোনো কাজ করা সম্ভব ছিল না। প্রথমে সে ভেবেছিল নতুন কোনো মুরগি, কিন্তু পরে সবটা জানতে পেরে ওই যুবককে চাপ দিয়ে টাকা আদায় করতে থাকে। বিয়ের কথা শুনলে রেগেও যায়, আর কিছু ধস্তাধস্তিও হয়। কিন্তু গল্পের আসল ভিলেন ছিল আড়ালে। সে দেখে এই সুযোগ, এদের ঝগড়ার মধ্যে ওই যুবককে সরিয়ে দিতে পারলে দোষ পড়বে ওই যুবতীর স্বামীর, আর মাঝখান থেকে যুবকের সব সম্পত্তি হবে তার, কারণ সে যুবকের দাদার ছেলে, রাজবংশের কুলাঙ্গার। কোনো কাজ তো সে করেই না, উপরন্তু মদ, মেয়ে মানুষ, জুয়া সবকিছু নেশাই মোজে। ফলে তার দরকার ছিল অনেক টাকা। কাকার কাছে রোজ রোজ হাত পাতার চেয়ে এটাই ভালো উপায়। এইভাবে সবার অলক্ষ্যে কাজ সারে সে। এদিকে যুবকের মৃত্যুর ঘটনায় ভয় পায় সেই দম্পতি। বর আগেই গা ঢাকা দেয়, আর সেই মেয়েটিও পরে পালিয়ে যায় নিজেদের দেশে। গল্প শেষ হতেই মুখ ঢেকে ডুকরে ওঠে হেমনলিনী দেবী। রথী আবার শুরু করে। গল্পের যুবক হলেন নীলরতন রায়, আর মেয়েটি হলেন হেমনলিনী দেবী। ওনার স্বামী নটবর বাবু এখানেই আছেন। আরেকটি চরিত্র হচ্ছে আপাতত কয়েদখানায় বন্দি। সে হলো নীলরতন বাবুর দাদার ছেলে রতিকান্ত রায়। লোভের বশে সেই খুনটা করেছিল। পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী মৃত্যুর সময় আর ছুরির হাতের ছাপ থেকে সবটা পরিষ্কার। আমি জিজ্ঞাসা করলাম, কিন্তু তুমি রতিকান্তকে পেলে কোথায়, আর বুঝলেই বা কিভাবে যে ওই খুনটা করেছে? দেখো, সেদিন হেমনলিনীর ঘরে ঢুকে ওর জিনিসপত্র ঘেটে আমি সেই জামাটা পাই, যার বোতাম আগেই পেয়েছিলাম। তখন মনে করেছিলাম হয়তো ওই নটবরই খুনি। এরপর একদিন নীলরতন বাবুর বাড়িতেও তল্লাশি করি। সেখানে হিসাবের খাতায় চোখে পড়ে রতিকান্তের নাম। মাসে মাসে বেশ মোটা টাকা নেয় সে। খোঁজ লাগাই এই রতিকান্ত কে। নদিয়ায়ও পুলিশের মারফত খোঁজ নেই। তখনই জানতে পারি রতিকান্তের কথা। সে কলকাতায় একটা বাসা ভাড়া করে থাকতো। খোঁজ নিয়ে যাই সেখানে। তার বাড়িতে তেমন কিছু পাইনি, শুধু এক কপি ফটো ছাড়া। সেই ফটো অবশ্য অনেক কাজে আসে। সেই ফটো দেখেই নীলরতন বাবুর পড়শিরা ওকে শনাক্ত করে। জানায় ওর নিয়মিত যাতায়াত ছিল ওই বাড়িতে, এমনকি রাত বিরেতেও আসতো এখানে। সেই দিন অর্থাৎ মার্ডারের দিন বেশ রাত করে ও নীলরতন বাবুর বাড়িতে গিয়েছিল। ওখানকার এক চা দোকানের কর্মচারীও সে কথা জানায়। শুধু তাই নয়, রতিকান্ত সেই দিন যেখানে ছিল অর্থাৎ নিষিদ্ধ পল্লীতে, সেখানকার লোকজনও জানিয়েছেন রাত 12টার পর সেখানে ছিল না সে। ফলে রাতের সময় কোথায় গিয়েছিল অনুমান করতে আর অসুবিধা হয় নাকি? এছাড়াও খোঁজ নিয়ে দেখেছি পরের দিন সকালেই নাকি সে রওনা দেয় নদিয়ার উদ্দেশ্যে। গ্রামের বাড়ি যাওয়া আর খুন করে পালানো তো দুয়ে দুয়ে চারই নির্দেশ করে। আসলে রতিকান্ত বেশ কয়েকদিন ধরেই টাকা পাচ্ছিল না। কাকার অগাধ টাকায় তারই অধিকার, এটা সে এক প্রকার ধরেই নিয়েছিল। কিন্তু কাকা আবার বিয়ে করতে চায় শুনে আর মাথায় বাজ পড়ে। ভাবে তাহলে তো সব সম্পত্তি বেহাত হয়ে যাবে। তাই সে প্ল্যান করে কিভাবে বিয়ে ভণ্ডুল করবে। গোপনে খোঁজ লাগায় কাকার অভিসার সম্পর্কে, আর তখনই জানতে পারে কাকার প্রেমিকার কথা। এরপর থেকে কাকাকে নিত্য ফলো করতে শুরু করে সে। ফলে সব ব্যাপারই তার কাছে জলের মতো পরিষ্কার হয়ে গিয়েছিল। রতিকান্তের সাথে নটবরের একটা গোপন চুক্তিও হয়।
কি তাই তো নটবর? হেমনলিনী দেবী আভাস পেয়েছিলেন কোনো ষড়যন্ত্রের। তিনি তাই সব কথা আমায় গোপনে চিঠিতে জানান। সেখান থেকেই আমি ওনাদের পূর্ব আলাপের কথা জানতে পারি। তবে হেমনলিনী দেবী, আপনার এক্ষেত্রে কিছু ভুল ছিল। আপনি নীলরতন বাবুকে আগাম সতর্ক করতে পারতেন। নটবরকে ছেড়ে একটা সুন্দর নিশ্চিত জীবন পেতে পারতেন নীলরতন বাবুর সাথে। হেমনলিনী বলে ওঠে, বিশ্বাস করুন রথিজিৎ বাবু, আমি মন থেকে নীলের কোনো ক্ষতি চাইনি। আমি এমনকি এই সম্পর্কে আসতে চাইনি, কিন্তু বাধ্য হয়েছি। আর বিয়ের কথা বা নিশ্চিত জীবনের স্বপ্ন আমি দেখি না। যে পাকে আমি ডুবেছি তার থেকে আমার নিস্তার নেই, আমি জানি। এই জন্যই আমি নীলকে প্রত্যাখ্যান করেছিলাম। কিন্তু নীলরতনবাবু যে আমাদের অন্য কথা বলেছেন। উনি বলেছিলেন যে উনি বিয়ে করতে চাননি। আপনি ও আপনার ভাই মানে স্বামী ওনাকে ভয় দেখাচ্ছিলেন। আসলে আমার কাছ থেকে প্রত্যাখ্যান হয়তো মেনে নিতে পারেনি নীল, তাই এরকম বলেছে। আর হুমকি আমার স্বামী মানে ওই লোকটি, যাকে স্বামী বলে পরিচয় দিতে আমার ঘেন্না হয়, সে দিয়েছিল ঠিকই, তবে টাকার জন্য। নইলে কলকাতায় নীলের নামে বদনাম ছড়াবে সেটাও বলেছিল। হয়তো সেই থেকেই নীলের আমার প্রতি রাগ হয়েছিল। ভেবেছিল আমি ওকে ব্যবহার করছি, নটবরের সাথে মিলে ওর সম্পত্তি দখল করতে চাইছি। এছাড়াও আরেকজন আছে যে নীলরতনবাবুর গতিবিধি সবটাই জানাতো রতিকান্তকে। কে সে? আমি বলে উঠলাম। সকলেই জিজ্ঞাসু চোখে তাকালো রথিজিতের দিকে। সে হলো নীলরতনবাবুর দীর্ঘদিনের কাজের লোক নিতাই। নিতাই সব খবর রতিকান্তকে পাচার করত, বিনিময়ে কিছু টাকাও পেত। টাকার লোভে নিজের মনিবের সাথে বিশ্বাসঘাতকতা করতে বাঁধেনি তার। আমি বললাম, কিন্তু সেই নিতাই কোথায় গেল? সত্যি তো, নিতাই কোথায় গেল? আরে এই তো এইমাত্র চা দিয়ে গেল সবাইকে। ইন্সপেক্টর, শিগগিরই দেখুন, হয়তো বেশি দূর পালাতে পারেনি সে। ইন্সপেক্টর সঙ্গে সঙ্গে দুজন কনস্টেবলকে পাঠালো নিতাইয়ের খোঁজে। সত্যি বেশি দূর যেতে পারেনি সে। সামনে বড় রাস্তা পেরিয়ে চৌমাথায় পৌঁছেছিল। আসলে সেও যে ধরা পড়ে যাবে এই কথা হয়তো নিজেও ভাবেনি, তাই সাহস করে এই বাড়িতেই ছিল। বাড়িতে অনেক দামি জিনিসপত্র রয়েছে, সেগুলো সরাতে পারলেও লাভ হতো তার। কনস্টেবল দুজনে তাকে ধরে আনতেই হাত জোর করে কাঁদতে লাগলো নিতাই। বাবু, আমাকে ছেড়ে দিন বাবু, আমি কিছু করিনি। এই লোভের বসে খালি একটু খবর দিয়েছিলাম রতিকান্ত। ভেবেছিলাম হয়তো কাকার খেয়াল রাখছে সে, কিন্তু ওর পেটে পেটে যে এতটা শয়তানি তা আমি বুঝতে পারিনি। বুঝলে কখনোই ওর সাথে হাত মেলাতাম না। আমার ভারী অন্যায় হয়েছে বাবু, আমায় মাফ করুন। ইন্সপেক্টর রায় ধমক দিয়ে বলল, থামা তোর এই সব নাটক, চুপচাপ এখানে দাঁড়িয়ে থাক। ফের পালানোর চেষ্টা করলে সোজা গুলি করব কিন্তু। উনি জানতেন না রতিকান্ত কেমন মানুষ। মদের ডেরায় তো দুজনে গলা ধরাধরি করিস। লম্পট ইতর একটা, নিজের মনিবের পিঠে ছুরি চালাতে লজ্জা হলো না তোর? ক্ষমা করে দিন এবারের মতো আমায়, আর কোনো এরম ভুল হবে না। আপনার দুটো পায়ে পড়ি আমি। আমার বউ বাচ্চা যে পথের ভিখারি হয়ে যাবে, দয়া করে আমায় ছেড়ে দিন। এসব কথা এখন বলে কি হবে? কাজগুলো করার আগে এসব মনে হয়নি? আর ছেড়ে দেয়া ওসব দিবা স্বপ্ন ভুলে যাও তুমি। নটবরের সাথে তোমাকেও অ্যারেস্ট করা হবে। নটবর এদিকে একেবারে শান্ত হয়ে বসেছিল। কোনো অনুনয় বিনয় করেনি সে, যেন নিজে থেকেই স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছে সে। শুধু মুখ নামিয়ে নিজের দিকে তাকিয়েছিল। সে যে নিজেও অপরাধী এ কথা বুঝতে পেরেছিল বোধহয়। আর হেমনলিনী দেবী অদ্ভুতভাবে শান্ত ছিলেন। সব কথা মন দিয়ে শুনলেও তিনি যেন অন্য কোথাও চিন্তায় মগ্ন ছিলেন। ইন্সপেক্টর রায় বলে উঠলেন, আচ্ছা, রতিকান্তকে নিয়ে কোনো সন্দেহই কি দানা বাঁধেনি নীলরতনবাবুর মনে? রথিজিৎ বলল, আসলে উনি স্নেহে অন্ধ হয়ে গিয়েছিলেন। রতিকান্তকে ছোটবেলা থেকেই উনি ভালোবাসতেন, তাই ভেবেছিলেন হয়তো
একটু বয়স হলেও সঠিক পথে চলে আসবে, মদ ও অন্যান্য বাজে নেশা ছেড়ে দেবে। কিন্তু দিন দিন নেশা তার বাড়তেই লেগেছিল, সাথে পাল্লা দিয়ে বাড়ছিল টাকার প্রয়োজন। শেষ দিকে লাগাম ধরতেই হয়তো টাকা দিতে অস্বীকার করেন নীলরতনবাবু। আর রতিকান্ত ভয় পায় কাকা টাকা না দিলে সে কোথায় যাবে, তাই হঠকারী সিদ্ধান্ত নিয়ে ফেলে। কারণ নামে রাজবংশ হলে ওদের অবস্থা অত ভালো ছিল না, তাই নিজের বাবার থেকে তো কোনো কিছুই পাওয়ার আশা করেনি রতিকান্ত। সব দিক থেকে টাকা পাওয়ার আশা বন্ধ হয়ে যাওয়ায় খুন করার সিদ্ধান্ত নেয় সে। খুনের ছক খুব ঠান্ডা মাথায় কষেছিল রতিকান্ত। সে জানত নটবরের সাথে নীলরতনবাবুর ঝামেলা চলছিল। নটবর শাসিয়েছিল নীলরতনবাবুকে, তাই ফাঁসলে নটবরই ফাঁসবে। আর নীলরতনবাবু যেহেতু অকৃতদার, তাই সব সম্পত্তির মালিক হবে রতিকান্ত। কিন্তু রতিকান্ত জানত না তার কাকা ভীষণ বিচক্ষণ মানুষ ছিলেন। তিনি জানতেন তার মৃত্যুর পর তার টাকা ৯-৬ হবে। তিনি আগেভাগেই উইল করে গেছেন। সম্পত্তির এক অংশ দিয়ে গেছেন হেমনলিনী দেবীকে, আর বাকিটা এক সংস্থাকে দিয়ে গেছেন যারা বিধবা, গৃহহীন বা অনাথ দুস্থ লোকেদের সেবা করেন। রতিকান্তই যখন আসল দোষী, তখন ওকে ধরার চেষ্টা করছো না কেন? আমি বললাম। চেষ্টা তো কম করা হয়নি, ইন্সপেক্টর রায় বললেন। কিন্তু কিছুতেই তার নাগাল পাওয়া যাচ্ছে না। কলকাতায় বা গ্রামের বাড়িতে চিরুনি তল্লাশি চালিয়েও কোনো খোঁজ মেলেনি। আসল দোষী যেখানে ফেরার, সেখানে এদের দিয়ে কি কিছু কাজ হবে মিস্টার সান্যাল? সে কথা আমিও জানি মিস্টার রায়, কিন্তু কি বলুন তো, আমি কোনো কাজ ফেলে রাখা পছন্দ করি না। যেটা করি পুরোপুরি করি। মানে কি বলছেন আপনি? রতিকান্তের খোঁজ পেয়েছেন আপনি? কোথায় সে? এই যে যাকে এখনই ধরে আনলেন, সেই হচ্ছে রতিকান্ত। কে নিতাই? ঠিক বলছি তো? ওরফে রতিকান্ত। মানে আমি যে কিছুই বুঝছি না। ব্যাপারটা একটু খোলসা করে বলুন মিস্টার সান্যাল। বলবো মশাই, বলবো, একটু সবুর করুন। আসলে ওই মার্ডার হওয়ার পরের দিনই আমার নিতাইকে দেখে একটু সন্দেহ হয়। নিতাইয়ের হাবভাবে ভয়টা স্পষ্ট ছিল। নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য অতিরিক্ত কাঁদছিল সে। আমি মামুলি তো এটা প্রশ্ন করে ছেড়ে দিই। এরপর পুলিশের বিবরণ দেখে ওর সম্বন্ধে আরও কিছু তথ্য পায়। ও বলেছিল ওর বাড়ি চুঁচুড়ায়, আসলে তা নয়। আসল যে নিতাই, তার বাড়ি নবদ্বীপে। পাশের চাওয়ালার সাথে ওর বন্ধুত্ব ছিল। সেখান থেকেই আমি খবরটা পাই। নবদ্বীপে খোঁজ লাগিয়ে আসল নিতাইকেও খুঁজে পেয়েছি আমি। তাকে ভয় দেখিয়ে কিছু বকশিস দিয়ে গ্রামে পাঠিয়ে দিয়েছে রতিকান্ত ঘটনার আগেই। তারপর রাতে নিতাইয়ের জামা পরে হয়তো কাকাকে বোকা বানাতে পেরেছে। আসলেও জানতো কাকা না থাকলে আসল নিতাই কে কেউই চিনতে পারবে না। আর নিতাই সেজে কাকার বাড়িতে থাকলে লুকিয়ে থাকার মোক্ষম জায়গা হবে। কারণ খুনের পর খুনিকে খুঁজতে পুলিশ তল্লাশি চালাবে, এই কথা তো সবাই জানে। তাই কাকার বাড়ি সবচেয়ে নিরাপদ আশ্রয়। তুমি কিভাবে জানলে ও ভণ্ড, মানে নকল নিতাই? আমি জিজ্ঞাসা করলাম রথিজিৎকে। আসলে আমার প্রথম দিন থেকেই একটু সন্দেহ হয়েছিল, কারণ কথাতেই আছে অতিভুক্তি চোরের লক্ষণ। তাই ওর কান্নাকাটি করা ঠিক স্বাভাবিক বলে মনে হয়নি আমার। তারপর দুদিন আমি নীলরতনবাবুর বাড়ির ওপর নজর রাখি ছদ্মবেশে। রাতে চায়ের দোকানের মালিককে বলি নজর রাখতে। নিতাইয়ের সাথে তার সখ্যতা ছিল, তাই ও সন্দেহ করেছিল। তারপর রতিকান্তের সুরার প্রতি টান ওকে বাধ্য করায় রাতে বেরোতে, আর ওর পিছু নিয়ে আমি সত্যটা জানতে পারি। তবে আজকের মিটিংয়ে যে ও পালাবে তা আমি জানতাম, আর বেশি দূরও পালাতেও পারতো না। আমার লোক ঠিক করা ছিল চৌমাথায়, কিন্তু ভেবেছিলাম এই মিটিংয়ের আগেই ও সরে পড়বে। আসলে নিজের উপর বিশ্বাস এত বেড়ে গিয়েছিল যে ভেবেছিল ও অন্যায় করে যাবে আর সেটা কেউ ধরতে পারবে না। কিন্তু ধর্মের কল বাতাসে নড়ে। অতিরিক্ত আত্মবিশ্বাসী ওর পতনের মূল কারণ হলো ভেবেছিল সবার চোখে ফাঁকি দিয়ে এখানকার সব আলোচনাও শুনবে, আর সুবিধার না বুঝলে তখনই পালাবে। কিন্তু শেষ রক্ষা আর হলো না। কি তাই তো? নিতাই নাকি রতিকান্ত, কি বলে ডাকবো তোমায় বলো তো? তবে তোমার মেকআপখানা কিন্তু চমৎকার করেছ। প্রথম দিন আমিও বুঝতে পারিনি।
অনেক খারাপ গুণের মধ্যে এই একটা ভালো গুণ আছে তোমার। রতিকান্ত ভালো অভিনয় করতে পারে। যাত্রা থিয়েটারে অভিনয় করতো এককালে, তারপর এখন সব শিখিয়ে তুলেছে। তবে একটা কথা বলতেই হয় রতিকান্ত, যাত্রা বা থিয়েটার করলে তুমি নাম করতে পারতে। হে, যেভাবে প্রথমবার ধরা পড়ে অভিনয়টা করলে, চমৎকার। কিন্তু কিন্তু আপনি জানলেন কি করে? অবাক হলো রতিকান্ত। আসলে সেদিন বাড়ির পাশে নটবরবাবুর জামার বোতাম আর একটা কাগজ পাই আমি। কাগজটা ছিল একটা টিকিট, একটা যাত্রার শোয়ের টিকিট, তার 2 দিন আগের। তারপর সেই জায়গায় গিয়ে খোঁজ নিয়ে জানতে পারি তুমি সেখানে গিয়েছিলে, এমনকি মাঝে মাঝে যাও। তোমার ফটো দেখাতে ওখানে অনেকে তোমাকে চিনতেও পারে। তখন আমি নিশ্চিত হই ওটাই তুমি। আমি বললাম, তবে যে তুমি প্রথমে বলেছিলে রতিকান্তকে কারাতে রাখা হয়েছে। আসলে নিতাই ওরফে রতিকান্তকে বুঝতে দিতে চাইনি যে ওর ছক আমি বুঝে গেছি। বুঝলে হয়তো আরও আগেই পালাতো। ও আচ্ছা আচ্ছা, সেই জন্য তুমিও একটু অভিনয় করলে, তাই তো? হ্যাঁ, তা যা বলেছ। যাই হোক, আজ তাহলে সব সমস্যার সমাধান হয়ে গেল। এবার ইন্সপেক্টর রায়, আপনার কাজ আপনি করুন, আমরা চলি। পরে আবার আপনার সাথে দেখা করে নেব। ইন্সপেক্টর রায় তখন বললেন, তাহলে আমরা রতিকান্তকে গ্রেপ্তার করছি। আপাতত নটবরকেও গ্রেপ্তার করা হবে। আর হেমনলিনী দেবী, আপনি কলকাতা ছেড়ে কোথাও যাবেন না কেস চলাকালীন। সব সাক্ষ্য প্রমাণ ও সাক্ষীদের কোর্টে তোলা হবে। তারপর যা বিচার হয় আদালত দেখবে। আপনারা এবার যে যার বাড়ি যেতে পারেন। হেমনলিনী দেবী, আসুন, আপনাকে আমরা আপনার বাড়িতে ছেড়ে দিচ্ছি। যদি কোনো প্রয়োজন পড়ে নির্দ্বিধায় জানাবেন আমাকে। অসংখ্য ধন্যবাদ রথিজিৎ বাবু। তবে আমি আর এখানে থাকবো না। কালই আমার দেশের বাড়ি রওনা দেব। বাকিটা জীবন ওখানেই কাটাতে চাই। আর নীলরতনের কোনো সম্পত্তি আমার চাই না, তাতে আমার কোনো অধিকারও নেই। শুধু আপনি এটুকু দেখবেন যেন অপরাধী শাস্তি পায় আর নীলের সম্পত্তি ন্যায্য লোকের হাতে যায়। বেশ, আপনার যা ভালো মনে হয়। আমরা যাচ্ছি তাহলে। আচ্ছা, ভালো থাকবেন আপনারা। আপনিও ভালো থাকুন। পুরনো সব কিছু ভুলে নতুনভাবে নিজের জীবন কাটান। ভগবান আপনার সহায় হন। এখন তাহলে কি করব? আর কি, সব রহস্যের সমাধান তো হয়েই গেল। এবার চলো কোনো রেস্তোরাঁ থেকে কিছু খেয়ে বাড়ি ফিরি। ও, তোমাকে তো বলাই হয়নি, মেঘমালা তার পাঠিয়েছিল, আগামীকালই সে ফিরছে। আমি বললাম, বাহ, বউঠান ফিরলে আমিও একটু নিশ্চিন্ত হই। তুমি যা বাড়াবাড়ি শুরু করেছো, বউঠান এসে নিজের জিনিসের দায়িত্ব নিক বাবা। হ্যাঁ, তুমি তো সারাক্ষণ তোমার বউঠানের দরে। তোমাদের দুইজনের চাপে মাঝে মাঝে আমিও অতিষ্ঠ হয়ে যাই। আর সত্যি করে বলো তো, ওই বেচারামের পানসে রান্না এতদিন ধরে কি খাওয়া যায়? তাই তো এইসব বাইরের রান্নার প্রতি ঝোঁক হয়েছে। মেঘমালা এলে আবার সব ঠিক হয়ে যাবে। বাইরের রান্নার প্রতি ঝোঁক তো তাও ঠিক আছে, কিন্তু বাইরের রমণীর প্রতি কিন্তু ভুলেও ঝুঁকো না ভায়া, তাহলে কিন্তু আর রক্ষে থাকবে না। তা যা বলেছ, ঘরেই বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে তাহলে। আর মেঘকে তো চেনই, রাগলে একেবারে ভয়ঙ্করী হয়ে ওঠে। আমি ভায়া তোমাদের যুদ্ধের মধ্যে নেই। যুদ্ধ লাগলে বলো, আমি কদিন ঘুরে আসবো কোথাও থেকে। সে কি, বন্ধুকে একা রণাঙ্গনে রেখে তুমি পালাবে? কেমন বন্ধু তুমি? তোমাদের রণ তো আমার জানাই আছে, মাঝখানে আমায় রেখে জাঁতা কলে পেশাই। এমনিতেও আমার লেখার চাহিদা নেই তেমন, বই বিক্রিতেও মন্দা, তার উপর তোমাদের মাঝে পড়লে লেখা সব শিখিয়ে উঠবে। আচ্ছা, সে যখন হবে দেখা যাবে। এখন চলো, দুজনে মিলে কোথাও পেট পুজো সারি, প্রচণ্ড খিদে পেয়েছে। আরে আরে, চলো চলো চলো। এতক্ষণ আপনারা শুনছিলেন পিয়ালি পালের লেখা আড়ালে আততায়ী। গল্পের সূত্রধর এবং কথকের চরিত্রে আমি সৌম্য, অন্যান্য চরিত্রে সৌম্য, সন্দীপ সিনিয়র, সন্দীপ জুনিয়র ও উষা। এডিটিংয়ে সৌম্য দাস এবং আলাপন দাস।
আশা করছি গল্পটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর অবশ্যই একটি শেয়ার করে দেবেন। আর এরকম গল্প আরও শুনতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ চলি, দেখা হচ্ছে পরের গল্পে। ধন্যবাদ।